ওকে শিক্ষার্থীরা, আমরা অনেক দিন পর তোমাদের সাথে ক্লাসে আসলাম। ওকে, আসো আমরা আজকে প্রথমেই যে আগের যে লেকচার ছিল আমাদের কোয়ান্টাম সংখ্যা, সে কোয়ান্টাম সংখ্যা থেকে কিছু অংশ আলোচনা করে আমরা চলে যাব রাদারফোর্ডের পরমাণু মডেল, ওটাতে চলে যাব আমরা। তো আসো আমরা একটু প্রথমে দেখে নেই যে খুব বেশি কমন কোশ্চেন আসে এটা, যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে, এটা তুমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে ব্যাখ্যা করো। যখন এই কথাটা বলা থাকবে তখন তোমাকে কি করতে হবে? আবার বলছি, আমাদের আলোচনার বিষয়টা কি, আমরা প্রথমে আলোচনা করব কোয়ান্টাম সংখ্যা, যেখানে শেষ করেছিলাম ওখানে ওটার অ্যাপ্লিকেশন আরো কিছু আলোচনা করব। ওখানে আমরা বলেছিলাম যে যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে অনেক কিছু করা যায়। ঠিক আজকে এরকমই একটা অ্যাপ্লিকেশন হলো। তোমাদের কি বললাম আমি, যে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটি ইলেকট্রন থাকতে পারে সেটা তুমি কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকে। কটি করে ইলেকট্রন? দুটো করে ইলেকট্রন। যেহেতু প্রত্যেকটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, তাহলে আমরা আগে পরমাণুর তৃতীয় শক্তি স্তরে কতটা অরবিটাল থাকে সেটা কোয়ান্টাম সংখ্যা দিয়ে বের করবো, তাই না? কারণ আমরা জানি চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা দ্বারা কোন একটা অরবিটালের সংখ্যা কতটা, কোন একটা শক্তি স্তরে কতটা অরবিটাল আছে সেটা বের করা যায়। ওকে, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যতগুলো অরবিটাল ততটা, আমরা ওগুলো বলেছিলাম, ওখান থেকে আমরা ক্যালকুলেশনটা করব। তাহলে আমরা যদি জেনে যাই যে কোন একটা কক্ষপথে 9টা অরবিটাল আছে, তাহলে আমরা বলে দিতে পারবো ওই কক্ষপথে 18টি ইলেকট্রন থাকবে। ক্লিয়ার? ওকে, আমি আবার বলছি, বিষয়টা হলো এরকম, আমাদের এখানে কোশ্চেনটা কি, তৃতীয় শক্তি স্তরে কতটা ইলেকট্রন থাকতে পারে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা জানি প্রত্যেকটা অরবিটালে দুটি করে ইলেকট্রন থাকে, তাহলে আমাকে আগে বের করতে হবে তৃতীয় শক্তি স্তরে কতটা অরবিটাল আছে। তৃতীয় শক্তি স্তরে কতটা অরবিটাল আছে সেটা জেনে গেলে আমি বলতে পারবো তৃতীয় শক্তি স্তরে কতটা ইলেকট্রন আছে। এখন আমার ক্লু কি, তৃতীয় শক্তি স্তরে কতটা অরবিটাল আছে সেটা বের করার জন্য তোমাকে জানতে হবে যে তৃতীয় শক্তি স্তরে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান কতগুলো আমরা পেতে পারি। আমরা জানি কোন একটা কক্ষপথে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যতগুলো হবে অরবিটালের সংখ্যাও ততটা। ঠিক আছে, মান যতগুলো, ওর চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান যতগুলো, অরবিটালের সংখ্যাও ততগুলো। ওকে, আচ্ছা, তাহলে এখন আসো আমরা যদি তৃতীয় শক্তি স্তর নিয়ে কথা বলি, আমি একটু অ্যানোটেট করি। আমরা যেহেতু তৃতীয় শক্তি স্তর নিয়ে কথা বলছি, এখানে ওরা ভুল লিখেছে। এই যে স্লাইডটা আমি যেখান থেকে নিয়েছি, এখানে কে লিখেছে, কে এল এম হবে এটা। হ্যাঁ, তৃতীয় শক্তি স্তর মানে এম শেল, বলতে গেলে সেটা হবে এম শেল। এম শেল n equal to 3 হলে k equal to n equal to 1 হলে l শেল, n equal to 2 হলে m শেল, n equal to 3 হলে m শেল। ঠিক আছে, l m n, k l m, আমরা বলি কি k l m। n equal to 1 হলে k শেল, n equal to 2 হলে l শেল, n equal to 3 হলে m শেল। ওকে, আচ্ছা, শেলটা আমাদের অত বেশি এখানে দরকার নাই, আমরা শুধু এখন বলবো, বা অনেক সময় কোশ্চেনটা এভাবে আসছে, m শেলের জন্য কতগুলো অরবিটাল সম্ভব এবং কতগুলো ইলেকট্রন থাকা সম্ভব হিসাব করে, তাহলে তোমাকে এভাবে বলতে হবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা বলতে পারি তৃতীয় শক্তি স্তর মানে হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, বা এটা m শেল। ওকে, প্রধান কোয়ান্টাম সংখ্যার মান যদি 3 হয়, তাহলে আমরা জানি l equal to, আমাদের সূত্র ছিল, মনে আছে তোমাদের, সূত্র ছিল l equal to 0 থেকে n minus 1, 0 থেকে n minus 1, এই ছিল আমাদের রিলেশনটা। ঠিক আছে, যে আমি লিখলাম 0 থেকে n minus 1। ওকে, আচ্ছা, এখন আসো, এই যে 0 থেকে n minus 1 হলে n equal to যদি 3 বসাও, তাহলে আমরা কত পাচ্ছি, 0 থেকে 3 minus 2, তার মানে 0 থেকে 2 পাচ্ছি। 0 থেকে 2, 0 থেকে 2 মানে কি, 0 থেকে 2 মানে হলো 0 1 2, তিনটা মান পেয়েছি। তাহলে আমরা পেয়ে গেলাম এল এর মান 3টা। ঠিক আছে, তৃতীয় শক্তি স্তরের জন্য উপশক্তি স্তর এল এর মান হবে ছোট হাতের এল, যেটা এটা হবে 0 1 2, তিনটা মান সম্ভব। ঠিক আছে, এই তিনটা মান দ্বারা তিনটা উপশক্তি স্তরকে বোঝানো হয়। ক্লিয়ার? ওকে, এখন আসো এল ইকুয়াল টু যখন 1 হবে, এই যে আমাদের হলো এইটুকুর মধ্যে তাকাতে হবে, যে আমি রেড মার্ক করেছি, এই যে এইটুকুর মধ্যে হলো আমাদের আজকের আলোচনার বিষয়। এই যে আমি যে রেড বক্স করে দিয়েছি, এই বক্সের মধ্যে, হ্যাঁ, আগের গুলো হলো প্রথম শক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তর, এগুলো অনেক ছোট, এগুলো এইটা আলোচনা করলে ওটা হয়ে যাবে, সো ওটা আমি আর আলোচনা নিচ্ছি না। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, তৃতীয় শক্তি স্তরের জন্য n equal to 3, এই যে আমরা লিখে ফেললাম n equal to 3, n equals হলো 3 লিখে ফেললাম। n equals যদি 3 হয়, তাহলে l equal to হবে 0 থেকে n minus 1। ক্লিয়ার? ওকে, 0 থেকে n minus 1 হলে রেজাল্টটা পাবো আমরা 0 থেকে 3 minus 1 মানে হলো 0 থেকে 2, 0 থেকে 2 মানে হলো 0 1 2, এই তিনটা মান পেলাম l এর।
এল এর তিনটা মান মানে হলো তিনটে উপশক্তি স্তরকে বোঝানো হচ্ছে। ওকে, এখন আসো এল ইকুয়াল টু যখন 0 হয় তখন দেখো এই যে এখানে লেখা আছে এল ইকুয়াল টু 0 হলে সেটা হলো তৃতীয় শক্তি স্তর। যেহেতু এল ইকুয়াল টু 0 হলে আমরা জানি এটা এস অরবিটাল, কিন্তু কোন এস, 1s 2s 3s কোন এস, যেহেতু আমি বলেই দিয়েছি তৃতীয় শক্তি স্তর, তাহলে এটা অবশ্যই হবে 3s। আবার বলছি L equal to n equal to 3 হলে আমরা পেলাম L equal to 0 1 2। এখন আমরা জানি L equal to 0 হলে s অরবিটাল, L equal to 1 হলে p অরবিটাল, L equal to 2 হলে d অরবিটাল। ওকে, এখন s অরবিটাল তো আমি পেলাম উপশক্তি স্তর। এখন কোশ্চেন হলো s কিন্তু অনেক প্রকারের s হতে পারে, 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, 4s হতে পারে। এখন এখানে কোন s, যেহেতু আমি বলেই দিয়েছি তৃতীয় শক্তি স্তর, সো এখানে L equal to 0 মানে হলো 3s, L equal to 1 মানে হলো 3p, L equal to 1 হলে আমরা জানি p, যেহেতু আমি বলেই দিয়েছি তৃতীয় শক্তি স্তরে, এই জন্য এখানে হবে এটা 3p। L equal to 2 হলে আমরা জানি L equal to 2 হলে এটা হলো d অরবিটাল। হ্যাঁ, L equal to 2 হলে এটা d অরবিটাল। এখন কোশ্চেন হলো এটা কোন d অরবিটাল, সেটা হলো 3d অরবিটাল। ক্লিয়ার? এই যে পেয়ে গেল। হ্যাঁ, আবার বলছি L equal to 0 1 2 পেয়েছি আমরা। 0 মানে s অরবিটাল, 1 মানে p অরবিটাল, আর 2 মানে হলো d অরবিটাল। L equal to 0 মানে s অরবিটাল, L equal to 1 হলে p অরবিটাল, L equal to 2 হলে d অরবিটাল। এখন কোশ্চেন হলো এই sp_d বিভিন্ন শক্তি স্তর হতে পারে। যেহেতু আমরা এখানে বলেই দিয়েছি আমি হিসাবটা করব তৃতীয় শক্তি স্তরের জন্য, তাহলে আমার s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল সবগুলাই তৃতীয় শক্তি স্তরের জন্য। সো L equal to 0 মানে হলো আমি লিখব 3s, L equal to 1 মানে হলো আমরা লিখব 3p, L equal to 2 মানে আমরা লিখব হলো 3d। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখন আসো তুমি L equal to যদি 0 হয় তাহলে আমরা জানি আবার m equal to মাইনাস l থেকে 0 সহ প্লাস l আমরা শিখেছি। m equals, আমি একটু লিখে দিই এখানে, m equals মাইনাস l, পরিষ্কার করে নিই একটু আসো। আচ্ছা, তাহলে m equals কি, m equals হলো মাইনাস l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, এই হলো রিলেশনটা আমাদের। ঠিক আছে, মাইনাস l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত, এই হলো আমাদের রিলেশনটা। মনে আছে তো? সেটাই আগে পড়েছিলাম অনেক আগে, সো আমরা সেটাই একটু দেখছি। ওকে, মাইনাস l থেকে 0 সহ প্লাস l পর্যন্ত। তাহলে l যদি 0 হয় তাহলে সবই 0। তাহলে খেয়াল করে l equal to 0 হলে, এই যে l equal to 0 হলে আমরা লিখতে পারি L equal to 0 হলে আমরা লিখতে পারি m equal to হবে তখন দুইটা মান। ঠিক আছে, m equal to 0, m equal to 0। আচ্ছা, সব 0 হয়ে যাবে, m equal to 0। ওকে, এটা রং আমরা লিখবো এখানে কি, L equal to 0 হলে, এটা আমি নেট থেকে নিয়েছিলাম, এখন দেখছি এটা পুরোটুকুই রং, আমি নিজে বানাইনি এই টেবিলটা, এখন দেখছি এটা পুরোটুকুই রং। তাহলে L equal to 0 হলে m equal to কত হচ্ছে, m ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান m ও 0 হচ্ছে, এই যে দেখো m0। ঠিক আছে, আমরা m0 পেয়ে গিয়েছি। ওকে, এখন m যদি 0 হয়, তার মানে আমি m এর একটা মান পেয়েছি। ওকে, এবার আসো L equal to 1 হলে, যখন 3p অরবিটাল, তখন m equal to হবে -1 0 +1। তাহলে কয়টা মান পেলাম? তিনটা মান পেলাম। এই যে তিনটা মান দ্বারা আমরা জানি তিনটা অরবিটালকে বোঝানো হয়, 3px 3py 3pz কে বোঝানো হচ্ছে। ঠিক আছে, আর এই যে এখানে m equal to 0, এটা l না, l0 তো আগেই লিখেছি, এটা m0 হবে। এই যে m0, হ্যাঁ, m0 হলে m এর একটা মান পেয়েছি। তাহলে দেখো L equal to 0 হলে m equal to 0 একটা ভ্যালু। আচ্ছা, L equal to 1 হলে m এর তিনটা মান পেয়েছি, তাহলে 3px 3py 3pz পেয়ে গেছি। n equal to 3 হলে, n equal to 3 হলে L equal to হয় 2 হয়, আমরা জানি 0 1 2। এখন 2 যদি হয় তাহলে আমরা ধরতে পারি কি ধরতে পারি, +2। এই যে আমরা যদি লিখি এরকম +2 থেকে 0 সহ -2 পর্যন্ত, তাহলে কয়টা মান? দেখো 5টা মান, আমরা এগুলো আগেও দেখেছি। তাহলে +2 +1 0 -1 -2, এই যে 5টা মান পেয়ে গেছি। ঠিক আছে, 5টা মান দ্বারা 5টা অরবিটালকে বোঝানো হবে। কি 5টা মান দ্বারা 5টা অরবিটালকে বোঝানো হবে কি 3dxy d অরবিটাল 5টা, 3dyz 3dzx 3dx2y2 3dz2। ঠিক আছে, এই 5টা মানকে বোঝানো হবে। ক্লিয়ার? তাহলে 5টা মানকে যদি বোঝানো হয় তাহলে আমরা এখানে লিখতে পারি কি, এই যে খেয়াল করো, টোটাল যোগফল যদি দেখি অরবিটালের সংখ্যা,
এখানে হলো একটা অরবিটাল, এখানে হলো তিনটে অরবিটাল, এখানে হলো পাঁচটা অরবিটাল। তাহলে টোটাল কয়টা অরবিটাল? 5 and 3 8 and 1 9 অরবিটাল। তাহলে আমরা দেখতে পাচ্ছি n = 3 হলে অরবিটালের সংখ্যা 9টা। অরবিটালের সংখ্যা যদি 9টা হয়, প্রত্যেকটাতে দুইটা করে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে 18টা। এই যে দেখো, একটা অরবিটালে 2টা ইলেকট্রন, এখানে 3টা অরবিটালে 6টা ইলেকট্রন, এখানে 5টা অরবিটালে 10টা ইলেকট্রন। তাহলে টোটাল 2 + 6 + 10 ইকুয়ালস হবে কত? 18টা ইলেকট্রন। ঠিক আছে, এই যে 18টা ইলেকট্রন আমরা পেয়ে গিয়েছি। তাহলে তোমাকে যদি বলা হয়, আমরা একটু আবার আসি, তৃতীয় শক্তি স্তরে টোটাল অরবিটাল কয়টা বা ইলেকট্রন কয়টা ধারণ করতে পারে সেটা তুমি হিসাব করতে পারো কোয়ান্টাম সংখ্যা দিয়ে। তৃতীয় শক্তি স্তরের জন্য n = হলো 3। n যদি 3 হয়, আমরা জানি l = হবে 0 1 2। 0 হলো মানে s অরবিটাল, মানে 3s অরবিটাল, 1 হওয়া মানে p অরবিটাল, মানে 3p অরবিটাল, 2 হওয়া মানে d অরবিটাল, মানে 3d অরবিটাল। এখন 3s অরবিটাল একটা, এই যে আমরা পেলাম এখানে একটা। 3p অরবিটাল তিনটা, 3px 3py 3pz, এই যে এখানে পেলাম তিনটা। 3d অরবিটাল পাঁচটা, 3dxy 3dyz 3dzx 3dx2 y2 3dz2, এই যে পাঁচটা পেয়ে গেছি। তাহলে টোটাল অরবিটাল হলো 5 and 3 + 1 = 9। আর টোটাল ইলেকট্রন হবে 9 × 2 = 18। ঠিক আছে, আমরা পেয়ে গেছি। তাহলে তোমাকে যদি বলা হয় তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন সংখ্যা বের করো বা অরবিটাল সংখ্যা বের করো, তুমি এইভাবে ক্যালকুলেশন করে ফেলতে পারবা। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা চলে যাই নেক্সট স্লাইডে। এরকম কোশ্চেন আরো আসে। আসো, পরের স্লাইডে কি দেখতে পাচ্ছি আমরা? পরের স্লাইডে তোমাকে বলা হলো কপারের 28তম ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখ করো। এরকম একটা কোশ্চেন দিলাম ধরো, হ্যাঁ, যে কপারের 28তম ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান নির্ণয় করো, হ্যাঁ, বা মান উল্লেখ করো। ঠিক আছে, ওকে। তাহলে তোমাকে কিভাবে করতে হবে? তোমাকে জানতে হবে কপারের 28তম ইলেকট্রনটা কোন অরবিটালে প্রবেশ করে। তাহলে খেয়াল করো তো, আমরা যদি এই জায়গাটায় আসি, নোটেট করে দেই, ওকে। তাহলে কপারের এই যে এখানে 1s2 2s2 2p6 3s2 3p6 এটুক পর্যন্ত যখন আমি লিখলাম যে 3p6 পর্যন্ত, তাহলে কতটা ইলেকট্রন গেল? 18টা ইলেকট্রন চলে গেছে। ঠিক আছে, তাহলে 19 নাম্বার ইলেকট্রনটা হলো 4s এ প্রবেশ করেছে। এটা হলো 19তম ইলেকট্রনটা, 19তমটা কোথায় ঢুকলো? 4s এ, হ্যাঁ, 4s এ প্রবেশ করেছে। তাহলে 20 থেকে 29 পর্যন্ত, এই যে 20 থেকে 29 পর্যন্ত ইলেকট্রনটা কোথায় আছে? এই 3d তে আছে। ঠিক আছে, তাহলে তোমাকে আমরা বুঝে গেলাম 28তম ইলেকট্রনটা কোন অরবিটালে? 3d তে। তাহলে তুমি লিখে ফেলতে পারো 28তম ইলেকট্রনটা হলো কত, কোন অরবিটালে প্রবেশ করে? 3d অরবিটালে প্রবেশ করে। লিখে ফেললাম যে 28তম ইলেকট্রনটি 3d অরবিটালে প্রবেশ করেছে। এখন 3d এর জন্য প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে n = 3। এই যে আমরা লিখে ফেলছি n = 3। n = যদি 3 হয়, তাহলে আমরা একটু আগে শিখেছি l এর মান হতে পারে 0 1 2। যেহেতু আমরা বলেই ফেলেছি এটা d অরবিটালে, যে 3d, তাহলে l এর মান হবে 2। এই যে আমরা লিখে ফেলছি l = হবে 2। তাহলে l যদি 2 হয়, আমরা জানি m এর মান হতে পারে -2 -1 0 +1 +2, এই মাত্র লিখেছি। তাহলে তুমি যে কোনো একটা মান ধরে নাও, যে 28তম ইলেকট্রনটির জন্য m এর মান ধরো তুমি -2, যে কোনো একটা ধরে নাও তুমি, হ্যাঁ, যে কোনো একটা -2। আর ইলেকট্রনটা ঘড়ির কাঁটার দিকে অথবা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ধরো। তাহলে স্পিনের মান +1 -1 থেকে যে কোনো একটা ধরে নাও। তাহলে আমরা কি কি লিখতে পারি? দেখো, 3 প্রধান কোয়ান্টাম সংখ্যার মান হবে 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হবে 2, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান হবে -2, স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হবে +12। তাহলে এই হলো তোমার 4টা মান। যদি বলা হয় 4টি কোয়ান্টাম সংখ্যার মান উল্লেখ করো, তাহলে তুমি এটা ধরতে পারো, 3 2 -2 +12 বলতে পারো। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা বলতে পারি প্রধান কোয়ান্টাম সংখ্যার মান 3, সহকারী কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে 2, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে -2, অন্য ভ্যালু হতে পারে, আমি একটা ধরে নিয়েছি। আর স্পিন কোয়ান্টাম সংখ্যার মান হতে পারে +12, অন্যটা হতে পারে, আমি এটা ধরে নিয়েছি। ক্লিয়ার? এভাবে তুমি বলতে পারো যে যে কোনো একটা ইলেকট্রনের জন্য 4টা কোয়ান্টাম সংখ্যার মান যদি তোমাকে উল্লেখ করতে বলে, তুমি এরকম লিখতে পারো। ক্লিয়ার? কোনো সমস্যা নাই। ওকে, তাহলে এভাবে তুমি হলো এগুলা সলভ করতে হবে। তাহলে আমরা শিখে গেলাম কপারের 19তম ইলেকট্রনটির জন্য 4টি কোয়ান্টাম সংখ্যার মান কি হবে সেটা আমরা শিখে গেলাম। ওকে, এবার আসো আমরা চলে যাব নেক্সট স্লাইডে। ওকে, এখন আমরা আজকে শিখবো রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা। ক্লিয়ার? রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এটা আমরা শিখবো। অর্থাৎ কোন একটা পরমাণু যে গঠন কি হবে সেটা নিয়ে অনেক বিজ্ঞানী কাজ করেছেন। ঠিক আছে,
এর মধ্যে কয়েকটা মডেল আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এর মধ্যে একটা হলো, যেটা হলো একেবারে পাইওনিয়ার বলতে পারো বা সূত্রপাত বলতে পারো, সেটা হলো আমাদের রাদারফোর্ডের পরমাণু মডেল, ঠিক আছে। এই রাদারফোর্ড পরমাণুর মডেল বলতে আমরা কি বুঝি? পরমাণুর মডেল বলতে বুঝি পরমাণুটা কি কি নিয়ে গঠিত, কি কি দ্বারা গঠিত। এটা হলো সায়েন্টিস্টরা এক্সপেরিমেন্ট করে বের করেছেন, ঠিক আছে। ওকে, সে রাদারফোর্ড করেছেন কি আলফা কণা নিয়ে পরীক্ষা করেছেন, হ্যাঁ। ওকে, এখন আসো তোমার আলফা কণাটা কি, আমরা একটু আগে সেটা বলে নিই। রাদারফোর্ডের আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষা, এই পরমাণুর মডেল মানে হলো উনি পরমাণুর গঠন নিয়ে কথা বলেছেন, পরমাণু কি কি দ্বারা গঠিত, কোথায় কি আছে, সেই পরীক্ষাটা করেছেন। এই পরীক্ষাটা করতে গিয়ে উনি হলো আলফা কণা নিয়েছেন, ঠিক আছে। তোমাকে সব প্রথমেই জানতে হবে আলফা কণাটা কি। আলফা কণাটা হলো আমাদের হিলিয়াম নিউক্লিয়াস। যদি তুমি বিবেচনা করো, তুমি জানো যে হিলিয়ামে কয়টা ইলেকট্রন আছে? 2টি ইলেকট্রন আছে, ঠিক আছে। ওকে, এখন হিলিয়াম আমরা যে লিখলাম, হিলিয়াম আমরা লিখলাম, আলফা কণা কি সেটা বোঝাচ্ছি। হিলিয়ামে আমরা জানি এভাবে প্রকাশ করি 2 4, এই যে 2 4, 2 নিচে এই যে বামে আমি 2 লিখলাম, এই 2 দিয়ে বোঝানো হচ্ছে এই যে নিচে 2 বামে 2, এই 2 দিয়ে বোঝানো হচ্ছে ওর মধ্যে 2টা প্রোটন আছে, হ্যাঁ। আর এই যে 4 উপরে লিখলাম আমি, 4 দিয়ে বোঝানো হচ্ছে ওর মধ্যে হলো 4টা, কি বলে ভর সংখ্যা হলো কত? 4। তাহলে হিলিয়ামের প্রোটন আছে কয়টা? 2টা, আর ভর আছে কত? 4। এই হলো নরমাল হিলিয়াম। ওকে, এখন আসো আমরা হিলিয়ামটাকে কিন্তু চার্জলেস লিখেছি এখন পর্যন্ত, তাই না? আমরা জানি পর্যায় সারণীতে যত মৌল আছে এটা সবাই হলো চার্জ নিরপেক্ষ। কেন চার্জ নিরপেক্ষ? ওর মধ্যে যতটা প্রোটন আছে ঠিক ততটাই ইলেকট্রন আছে। আবার বলছি, কোন পরমাণুতে যতটা প্রোটন আছে ততটাই ইলেকট্রন আছে। তাহলে প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান মানে হলো পজিটিভ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান। যেহেতু পজিটিভ এবং চার্জের সংখ্যা সমান, সো এরা হলো তড়িৎ নিরপেক্ষ। কাজে আমাদের পর্যায় সারণীতে যতগুলো মৌল আছে তোমাকে বুঝে নিতে হবে প্রোটন সংখ্যা যত ইলেকট্রন সংখ্যা তত, এই জন্য ওরা হলো চার্জ নিরপেক্ষ, ওর মধ্যে কোনো চার্জ নাই। ক্লিয়ার? আচ্ছা, তাহলে হিলিয়াম মৌলটাও কিন্তু এরকম। আমি কিন্তু হিলিয়ামের কথা বলছি, আলফা কণা এখনো বলি নাই, হ্যাঁ। হিলিয়াম থেকে আমরা পরে আলফা কণাতে যাব, আগে হিলিয়ামটা কি সেটা বলছি। তাহলে আবার বলছি, হিলিয়ামকে আমরা লিখি কিভাবে? He, বামে 2 উপরে 4, ঠিক আছে। 2 দিয়ে আমরা বুঝলাম যে ওর মধ্যে প্রোটন আছে 2টা, আর 4 দিয়ে আমরা বুঝলাম হলো ওর ভর সংখ্যা হলো 4। ক্লিয়ার? আচ্ছা, আর ওর উপরে কোনো চার্জ নাই হিলিয়ামের উপর, কোনো পর্যায় সারণীতে কোনো মৌলের উপরে কোনো চার্জ নাই। কেন নাই? কারণ হলো আমরা এইমাত্র শিখলাম যে কোনো মৌলতে যতটা প্রোটন আছে ঠিক ততটাই ইলেকট্রন আছে, অর্থাৎ প্রোটন এবং ইলেকট্রনের সংখ্যা সমান। যেহেতু দুইটাই সমান, অর্থাৎ পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জের সংখ্যা সমান, প্লাস এবং মাইনাস যদি সমান পরিমাণ থাকে তাহলে আমরা জানি একটা একটাকে ক্যান্সেল আউট করে দেয়, হ্যাঁ। সো আলটিমেটলি কোনো চার্জ থাকে না পরমাণুটার উপর। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমি তোমাকে ইনফরমেশনটা দিলাম। এই যে হিলিয়াম লিখতে গিয়ে যে এখানে আমরা যে লিখলাম, এখানে তুমি দেখতে পাচ্ছ যে হিলিয়ামে প্রোটন আছে 2টা, ওর ভর সংখ্যা হলো 4, ঠিক আছে। ওকে, তাহলে এখন আবার আমি একটু আগেই বললাম যে যতটা প্রোটন থাকে অতটা ইলেকট্রন থাকে। তাহলে এখন যদি আমি তোমাকে কোশ্চেন করি, বলো তো হিলিয়ামে কতটা ইলেকট্রন আছে? তাহলে আনসার কি হবে? প্রোটন যেহেতু আছে 2টা, সো ইলেকট্রনও আছে কয়টা? 2টা। ক্লিয়ার? তাহলে হিলিয়ামের মধ্যে, হিলিয়াম যখন আমি বলবো তখন তোমার মাথায় নিতে হবে, ওকে, হিলিয়ামে 2টি প্রোটন 2টি ইলেকট্রন আর ওর ভর সংখ্যা হলো 4। আপাতত এইটুকু মাথায় নিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আসো আলফা কণাটা কি। আলফা কণাটা আসলে হিলিয়াম থেকেই পাওয়া যায়। কিভাবে পাওয়া যায়? হিলিয়ামে যে 2টা ইলেকট্রন আছে ওই 2টা ইলেকট্রনকে তুমি বের করে দিলা, ঠিক আছে। বের করে দিলে ও চার্জ হয়ে যাবে কি 2+। কি হয়ে যাবে? 2+। এই যে বামে 2 4, ডানে হলো 2+ লিখে ফেললে, এটাই হলো আমাদের আলফা কণা, ঠিক আছে। তাহলে আলফা কণা কি? হিলিয়াম থেকে যদি আমরা 2টি ইলেকট্রনকে বের করে দেই তাহলে আমরা যেই জিনিসটা পাবো, অর্থাৎ যেই নিউক্লিয়াসটা পাবো, 2টা ইলেকট্রন মুক্ত হিলিয়াম যে পরমাণু, যে চার্জ যে 2+, He2 4, ডানে হলো 2+, এটাই হলো আমাদের আলফা কণা, ঠিক আছে। তাহলে খেয়াল করো, হিলিয়াম কিন্তু চার্জ নিরপেক্ষ, বাট আলফা কণাটা হলো +2 চার্জ বিশিষ্ট একটা কণা, ঠিক আছে। তাহলে ডিফারেন্স কি? ডিফারেন্স হলো ওদের চার্জ। হিলিয়াম যখন আমরা বলবো ওর মধ্যে কোনো চার্জ নেই, ক্লিয়ার, ওর মধ্যে ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যা সমান। আর আলফা কণা যখন বলবো ওর মধ্যে কোনো ইলেকট্রন নেই, কি আছে? 2টি প্রোটন আছে, ইলেকট্রন মুক্ত হিলিয়াম নিউক্লিয়াস, ঠিক আছে। এই জন্য আমরা এটাকে লিখছি He2+। তাহলে আলফা কণা লিখলে ওর উপর আর চার্জ লিখতে হয় না তোমাকে, তুমি এরকমও লিখতে পারো আলফা 2 4, এরকম লিখতে পারো আলফা 2 4। ওকে, আচ্ছা, একটু পরিষ্কার করে লিখি আমি, আসো আমরা কাজ লাগিয়ে ফেলবো। এই যে আলফা 2 4, ওকে, এই যে এটা আলফা 2 4, হ্যাঁ। ওকে, তাহলে আমরা কি শিখলাম?
আলফা কণা আর হিলিয়ামের মধ্যে ডিফারেন্সটা কি? হিলিয়ামের মধ্যে ইলেকট্রন এবং প্রোটন দুইটাই থাকে এবং দুইটা সমান পরিমাণ থাকে, দুইটা দুইটা করে থাকে। আলফা কণার মধ্যে ইলেকট্রন থাকবে না, শুধুমাত্র কি থাকবে? দুইটা প্রোটন থাকবে। এই জন্য এই চার্জ হলো 2+। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আলফা কণা নিয়ে হলো রাদারফোর্ড পরীক্ষাটা করেছেন। কি করেছেন রাদারফোর্ড? একটা হলো স্বর্ণের একটা পাত নিয়েছেন আর আলফা কণা নিয়েছেন। আলফা কণা আমরা জানি এটা হলো একটা তেজস্ক্রিয় কণা। এটা হলো আমরা জানি কিছু কিছু মৌল এই তেজস্ক্রিয় কণা অনবরত, ঠিক আছে, কন্টিনিউয়াসলি কি করতে পারে? বিচ্ছুরণ করতে পারে, ছাড়তে পারে, ঠিক আছে। এরকম কিছু সোর্স নিয়েছেন যে সকল মৌল এই কাজটা করতে পারে, আলফা কণা বিচ্ছুরণ করতে পারে, সেরকম সোর্স নিয়ে উনি হলো এই গোল্ডের পাতের মধ্যে ফেলেছেন, ঠিক আছে। প্রচন্ড শক্তি সম্পন্ন আলফা কণা। এই পাতলা কত থিকনেস কত ছিল? 0.0004 সেন্টিমিটার, খুবই পাতলা। এই স্বর্ণের পাতের মধ্যে ফেলেছেন। আর ওনার পিছনে এই যে স্বর্ণের পাতের পিছনে হলো জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা, এই যে পর্দাটা দিয়ে দিয়েছেন, ঠিক আছে। এখন আসো, তাহলে কয়টা জিনিস নিয়েছেন উনি? মূলত আলফা কণা নিয়েছেন বা আলফা কণা সোর্স নিয়েছেন, যেটা থেকে আলফা কণা বের হবে, আর হলো স্বর্ণের পাত নিয়েছেন, ঠিক আছে। এই যে এটা সার্কেলটাকে হলো গোল্ডের পাত, হ্যাঁ, ওকে। আর হলো এটার পিছনে হলো উনি হলো একটা পর্দা দিয়েছেন। কিসের পর্দা? জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। এই যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। আমি আবার বলছি, রাদারফোর্ড এই আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটি করার জন্য উনি তিনটি জিনিস নিয়েছেন। একটা কি? আলফা কণা নিয়েছেন, গোল্ডের একটা পাত নিয়েছেন যেটা খুবই পাতলা, 0.0004 সেন্টিমিটার। ক্লিয়ার? ওকে। আর হলো এই পর্দা, এই পাতের পিছনে উনি একটা হলো পর্দা, জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা ইউজ করেছেন, ঠিক আছে। এখন যে আমি তোমাকে বললাম, খেয়াল করো, এই বলাটাই যত না বুঝবা, আমি যদি তোমাকে টোটাল এক্সপেরিমেন্টটা দেখে ফেলি তাহলে অনেক ভালো করবা, ঠিক আছে। ইউটিউবে আমি একটা সুন্দর ভিডিও পেয়েছি, সবগুলো ভিডিওকে নিয়ে একটা সুন্দর করে একটা লেসন দিয়েছে তোমাদের, এখানে আছে। আমি হলো তোমাকে সেটা এখন একটু শেয়ার করবো, হ্যাঁ। আসো সেই ভিডিওটা তোমরা একটু শেয়ার করি, আমি সেটা দেখো তোমরা, তাহলে ক্লিয়ার হয়ে যাবা যে আসলে আলফা কণা বিচ্ছুরণ পরীক্ষাটা কি। আমি যতগুলো কথা বলবো তার চেয়ে অনেক ইজিলি ধরতে পারবা। আচ্ছা, তাহলে এটাই দেখো তোমরা এখন। এই যে এটা দেখো, তাহলে ভালো বুঝতে পারবা। এটা ব্লক হবে, পথ আছে, ছিদ্র আছে, আলফা কণা চলে যাচ্ছে ওটা দিয়ে। এই যে আলফা কণা যাচ্ছে, খেয়াল করো। হ্যাঁ, এই যে গ্লো করছে, এই যে গ্লো করছে, এটা কেন গ্লো করছে? হলো আলফা কণার জন্য, এবং জিঙ্ক সালফাইডের আবরণ। এই এক্সপেরিমেন্টের সামারি হলো এটা। ফলাফল গুলো শুনতে পাচ্ছ? হ্যাঁ, চলে যাচ্ছে, আমি এটা কেটে দিচ্ছি। খেয়াল করো, এখন ফলাফল গুলো বলছে। রেজাল্ট গুলো বলছে, খেয়াল করো, আমি আবার বলবো।
খেয়াল করে বসে গেল। অনেক বেশি। চলে যাচ্ছে, বেশিরভাগই চলে যাচ্ছে, কিছুটা বেঁকে গেছে, বিপথে ফিরে এসছে। হুম। ইয়েস। কিছুই না। সোলার সিস্টেম বলা হচ্ছে। শুনে নাও। একটু আগে আমি যেটা বলেছি। এখন ত্রুটিগুলো শুনতে পাবো, ত্রুটিগুলো শুনে নাও।
হুম, ইলেকট্রন ঘুরছে। অ্যাড চলে আসে, ওকে। জানো, আমি এটা নিয়ে অনেক বেশি কথা বলা দরকার নেই। যেটুকু আমরা ভিডিও দেখেছি তাতে এনাফ। আসো, আমরা এখন চলে যাই, আমাদের স্লাইডে চলে যাই। আসো, ওকে, আমরা এক্সপেরিমেন্টটা বুঝে গিয়েছি, এখন আমরা আমাদের স্লাইডে চলে যাই। ভিডিওতে যেটা দেখানো দরকার ছিল আমি সেটা তোমাদের দেখিয়ে ফেলছি। ওকে, তাহলে আমরা কি শিখলাম? উনি কি কি নিয়েছিল? আলফা কণা নিয়েছিল এবং হলো গোল্ডের পাত নিয়েছে, খুবই পাতলা 0.004 সেন্টিমিটার, এবং হলো পিছনে হলো জিঙ্ক সালফাইডের আবরণ যুক্ত একটা পর্দা পর্দা নিয়েছে। সেই পর্দার উপরে জিঙ্ক সালফাইড দিয়ে একটা আবরণ তৈরি করেছে, আস্তরণ তৈরি করে দিয়েছে। ঠিক আছে, কেন? যেন লাইট গ্লো করে আলফা কণাটা কোথায় যাচ্ছে এটা দেখা যায়। ক্লিয়ার? ওকে, তাহলে এই স্লাইডে আমাদের এটা হয়ে গেল। এখন আসো, উনি কি কি পর্যবেক্ষণ করলেন বিরোধী শুনেছে, এখন আমরা এক জায়গায় করা আছে। উনি দেখতে পেলেন 99% আলফা কণায় সোজা হলো গোল্ড পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে দীপ্তমান করে, অর্থাৎ 99% আলফা কণায় ডাইরেক্টলি চলে গিয়েছে। ঠিক আছে, এই যে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত যে পর্দা গোল্ডের পাতের পিছনে ছিল, এই গোল্ডের পাত ভেদ করে আলফা কণা হলো ওই জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে দৃশ্যমান করেছে আমাদের কাছে। ঠিক আছে, 99% কণায় চলে গিয়েছে এটা ভেদ করে। হুম, ওকে। তবে কয়েকটি মাত্র কণা তাদের গতিপথ থেকে সামান্য বেঁকে যায়, আমরা দেখেছি বেঁকে যাচ্ছে, তাই না? বেঁকে যাচ্ছে। এই যে তুমি আগের আগের চিত্রটা খেয়াল করো, এই যে কিছুটা 99% আলফা কণাই সোজা চলে গিয়েছে, কিছু কণা আলফা কণা হলো তাদের গতিপথ থেকে বেঁকে গিয়েছে, আর কিছু আলফা কণা হলো ঠিক যেই পথে গিয়েছে ওই পথেই ফেরত আসছে। তুমি ভিডিওতে দেখতে পেয়েছো এটা। অথবা তুমি দেখতে চাইলে তোমার কাছে এখন রেকর্ড থাকবে, আমি দিয়ে দিব লেসন, এই লেকচার পুরোটুকুই। সো ওই ভিডিওটা আবার পাবা, তুমি বারবার দেখবা। এক্সপেরিমেন্টটা দেখলে তোমার কাছে বেশি ক্লিয়ার হবে। আমি মুখে যা বলছি তুমি যদি চোখে তা দেখো আরো বেশি মাথায় থাকবে। ঠিক আছে, তাহলে সামারিটা কি? উনি দেখেছেন 99% আলফা কণায় এই যে গোল্ডের পাত, এই যে বৃত্ত আকারে যেটা দেওয়া আছে সার্কেল, এটা ভেদ করে চলে গিয়েছে। কিছু আলফা কণা হলো গতিপথ থেকে বেঁকে গিয়েছে, এই যে দেখো এই যে দুইটা লাইন হলো বেঁকে গিয়েছে, আমি এখানে দুইটা দেখিয়েছি কিছু। আর কিছু আলফা কণা হলো ঠিক যে পথে গিয়েছে সেই পথে ফেরত আসছে, এই যে প্লাস
দুইটা প্লাস দিচ্ছি মানে হলো এটা আলফা কণা। তুমি একটু আগে শুনেছো আলফা কণা মানে হলো যার চার্জ হলো 2 প্লাস, সেজন্য এই প্লাস দুইটা দিয়ে বোঝানো হচ্ছে প্রত্যেকটা আলফা কণা। তাহলে আমরা যখন আলফা কণাটাকে আমরা হলো কোথায় গোল্ডের পাত্রের উপর ছুঁড়ে মেরেছি, ম্যাক্সিমাম আলফা কণাই হলো ডাইরেক্টলি চলে গিয়েছে, ঠিক আছে। কিছু আলফা কণা সোজা যেতে পারে নাই, তাদের গতিপথ থেকে কিছুটা বেঁকে গিয়েছে। হ্যাঁ, এই যে উপরে একটা নিচে একটা, এই যে আমরা দুইটা দিয়েছি দেখো, উপরে একটা নিচে একটা। আচ্ছা, কিছু আলফা কণা হলো যে পথে গিয়েছে ওইভাবে ফেরত আসছে। তাহলে তিনটা বিষয় আমরা লক্ষ্য করলাম। আবার বলছি 99% আলফা কণাই গোল্ডের পাত ভেদ করে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে দৃশ্যমান করেছে। মাত্র কয়েকটি তাদের গতিপথ থেকে বেঁকে গিয়েছে। খুব কম সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটা বলতে পারো তুমি, হ্যাঁ, সোজা বিপরীত দিকে ফিরে এসেছে, ঠিক আছে। ওকে, এই যে তিনটা বিষয় আমরা লক্ষ্য করলাম, এই তিনটা বিষয় দিয়ে আমরা হলো অনেকগুলো বিষয়কে ব্যাখ্যা করতে পারি। আসলে কি কি সেগুলোই হলো কি সিদ্ধান্ত, আমরা কি কি সিদ্ধান্ত নিতে পারি, ঠিক আছে। আমরা যেহেতু 99% আলফা কণাই সোজা চলে গিয়েছে, গোল্ডের পাত ভেদ করে চলে গিয়েছে। গোল্ডের পাতের মধ্যে কি আছে? গোল্ডের পরমাণু আছে। তাহলে আমরা দেখো এই গোল্ডের পরমাণু সম্পর্কে আইডিয়া নিচ্ছি কি দিয়ে? এই যে তিনটা রেজাল্ট দিয়ে। কি কি তিনটা রেজাল্ট? কিন্তু আমি আবার বলছি 99% আলফা কণাই সোজাসুজি চলে গিয়েছে, কোনো বাধা প্রাপ্ত হয় নাই। 1%-এর মধ্যে যে কয়টা আছে আলফা কণা, 1% আলফা কণা হলো কি রকম আচরণ করেছে? কিছু আলফা কণা বেঁকে গিয়েছে গতিপথ থেকে, আর কিছু আলফা কণা যে পথে গিয়েছে ওই পথে ফেরত আসছে। আসো, এখান থেকে আমরা বলতে পারি যেহেতু 99% আলফা কণাই গোল্ডের পাত ভেদ করে চলে গিয়েছে, তাহলে আমরা বলবো পরমাণুর বেশিরভাগ অংশই কি ফাঁকা, ঠিক আছে। একটু আগে দেখেছো তোমরা যে পরমাণুর বেশিরভাগ অংশই কি ফাঁকা, ঠিক আছে, এখানে কিছুই নাই। অথবা যদিও থাকে, আমরা এরকম বলছি যে যদিও থাকে, মানে রাদারফোর্ড বলেছেন যদিও থাকে তাহলে আলফা কণার তুলনায় অনেক পাতলা কিছু একটা আছে, ঠিক আছে, যারা হলো আলফা কণার গতিপথকে আটকাতে পারে না, এই জন্য আলফা কণা চলে গিয়েছে, ঠিক আছে। তুমি একটু আগে শিখেছো যে দেখেছো যে পরমাণুর নিউক্লিয়াসের বাইরে হলো ইলেকট্রন আছে, তাহলে ধরে নাও ওই ফাঁকা জায়গাগুলোতে যে কিছু ইলেকট্রন আছে, কিন্তু ইলেকট্রনের ভর আলফা কণার ভরের তুলনায় অনেক অনেক কম। সো ইলেকট্রন গুলো আলফা কণাকে আটকে রাখতে পারে না, এই জন্য আলফা কণাটা গোল্ডের পাত ভেদ করে চলে গিয়েছে। কত পার্সেন্ট আলফা কণা? 99% আলফা কণাই গোল্ডের পাত ভেদ করে চলে গিয়েছে। ক্লিয়ার? তাহলে উনি কি বললেন? এই যে একটা কথা যে 99% আলফা কণাই গোল্ডের পাত ভেদ করে চলে গেছে, তাহলে আমরা বলতে পারি অর্থাৎ পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা। আর যদি ফাঁকা না হয়েও কিছু থাকে, সেটা হলো ওদের ভর হলো ওই যে কিছু যে পার্টিকেল গুলো আছে, ধরো ইলেকট্রন, এদের ভর এত কম যেটা আলফা কণার তুলনায় অনেক কম, ঠিক আছে, সেই জন্য ওটা আটকে রাখতে পারে না। এই বিষয়টাকে তোমাকে এভাবে ব্যাখ্যা করা যায়। ধরো আমার হাতে একটা একটা কি আছে, একটা ধরো হলো এই কি বলা হয় ক্রিকেট বল আছে, অথবা টেনিস বল, টিটি বল আছে, টেবিল টেনিস বল আছে, অথবা ধরো একটা কি বলা হয় লং টেনিস বল আছে, ঠিক আছে। টেনিস বল যেটা যে আমরা তোমরা যে ক্রিকেট খেলো যেটা দিয়ে ট্যাপ পেয়েছি, ওরকম একটা বল আছে। এখন যদি আমি এটা ছুঁড়ে মারি ক্লাসের মধ্যে, তাহলে এটা কি তোমাদের মাথায় হিট করবে নাকি করবে না? অবশ্যই করবে। খেয়াল করো তো, এই রুমের মধ্যে তো অনেক বাতাস আছে, কেন বাতাসগুলো, বাতাসের পার্টিকেল গুলো এই বলটাকে আটকে দিতে পারলো না? কেন তোমার মাথায় কি হিট করলো? বলটা কেন বাতাস দ্বারা বাধাপ্রাপ্ত হলো না? হয়েছে সামান্য, কিন্তু বলটার ওজন অনেক বেশি। সো এটা হলো গিয়ে তোমার মাথায় হিট করেছে। বাতাসের যে কণাগুলো আছে সেই কণাগুলো হলো আমাদের এই বলটাকে আটকে দিতে পারে নাই। কেন? বলের ওজন বা বলের ভর বাতাসের কণাগুলোর ভরের তুলনায় অনেক বেশি। সেটাই, আলফা কণার ভর ইলেকট্রনের তুলনায় অনেক বেশি, সো ইলেকট্রন গুলো আলফা কণাকে আটকে দিতে পারে নাই। হ্যাঁ, এই জন্য সোজা হলো ভেদ করে চলে গিয়েছে, গোল্ডের পাত ভেদ করে চলে গিয়েছে এবং জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে দৃশ্যমান করেছে। ক্লিয়ার? তাহলে প্রথম যে সিদ্ধান্তটা উনি যে দেখতে পেলেন, এটা থেকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ পেয়ে গেল যে পরমাণুর বেশিরভাগ অংশই ফাঁকা, অথবা ফাঁকা না হয়ে যদি কিছু কণা থাকে সেই কণার ভর আলফা কণার তুলনায় অনেক কম, যে কারণে আলফা কণাগুলো গোল্ডের পাত ভেদ করে চলে গিয়ে জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দাকে দৃশ্যমান করেছে। ক্লিয়ার? দেখো, একটা কথা থেকে আমরা অনেক কিছু বুঝে গিয়েছি। ওকে, তাহলে আমরা শিখে গেলাম কি? এখন আসো, এই যে কিছু পরমাণু হলো যে যেই দিকে গিয়েছে ঠিক সেই দিকেই ফিরে এসে, এটা দিয়ে কি বুঝলাম? খেয়াল করো তো, আমি যদি এই টেনিস বলটাকে কারো মাথায় মারি, তাহলে বলটা কিন্তু আবার আমার কাছে ফিরে আসবে। ধরো আমার সামনে যে আছে, আমি যদি তার মাথায় মারি, বলটা আবার আমার দিকে ফিরে আসবে। এখন খেয়াল করো তো, কেন বলটা চলে গেল না? বাতাসের কণাকে ভেদ করে যেমন হলো বলটা চলে যায়, কারো মাথাকে ভেদ করে কিন্তু হলো বল চলে যায় না। টেনিস বল কারো মাথায় হিট করলে ওটা আবার যে মেরেছে তার দিকে ফেরত আসে, তাই না? তাহলে এখন তুমি কোশ্চেন করো যে টেনিস বলটা কখন ফেরত আসে? ফেরত আসে যখন কারো মাথার সাথে গিয়ে হিট হয়, ঠিক আছে। মাথাটা কি? মাথাটা হলো এই যে টেনিস বলের তুলনায় অনেক ভারী, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যেহেতু কিছু কণা
যেই পথে গিয়েছে ওই পথেই ফেরত আসে, তাহলে আমরা বলতে পারি পরমাণুর কেন্দ্রে বা পরমাণুর মধ্যে এমন একটা জায়গা আছে যে জায়গাটা হলো আলফা কণার তুলনায় অনেক ভারী, ঠিক আছে, অনেক ভারী, ওই যে মাথাটা, ঠিক আছে, এই মাথাটাকেই উনি নাম দিলেন কি পরমাণু নিউক্লিয়াস। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি পরমাণু কেন্দ্রে নিউক্লিয়াস আছে, এই নিউক্লিয়াসটা হলো আলফা কণার তুলনায় অনেক ভারী। কাজে নিউক্লিয়াসে গিয়ে যখন আলফা কণা হিট করেছে তখন এটা যেতে পারে নাই, যেহেতু ওটা অনেক ভারী, বাধাপ্রাপ্ত হয়েছে, যেই পথে গিয়েছে সেই পথে কি হয়েছে, ফেরত এসেছে। ক্লিয়ার? তাহলে আমরা শিখে গেলাম, কি শিখেছি, এই যে 2 নম্বর, দেখো 2 নম্বর সিদ্ধান্তটা বলে দিই, যেহেতু খুব কম সংখ্যক আলফা কণা বিপরীত দিকে ফিরে আসে, এতে প্রমাণিত হয় আলফা কণা সোজাসুজি এর অপেক্ষা বহু ভারী কিছুর সাথে সংঘর্ষে আপতিত হয়েছে বা তার দ্বারা বিকশিত হয়েছে, অর্থাৎ পরমাণুর কেন্দ্রে সমস্ত ভর অতি ক্ষুদ্র স্থান দখল করে আছে। ঠিক আছে, পরমাণুর সমস্ত ভর হলো ওর কেন্দ্রে অতি ক্ষুদ্র অংশ দখল করে আছে, এইটাই কি আমরা রাদারফোর্ড নাম দিয়েছেন কি নিউক্লিয়াস। তাহলে রাদারফোর্ডের এই পরীক্ষা দ্বারা সবচেয়ে বড় সফলতা হলো উনি পরমাণুর কেন্দ্রে যে নিউক্লিয়াস আছে এটা প্রমাণ করতে পেরেছিলেন। ক্লিয়ার? নাম্বার 3, কিছু আলফা কণা তার গতিপথ থেকে বেঁকে গিয়েছে, বিকর্ষিত হয়েছে। বেঁকে গিয়েছে মানে কি, কেউ ধরে নেয়নি, আকর্ষিত হয়নি। বেঁকে যাওয়া মানে কি, যখন আমি গিয়ে কাউকে দেখতে পাই যে পরিবেশটা আমার কাছে সুইটেবল না, তখন আমরা করি কি, ব্যাক করি বা অন্যদিকে চলে যাই, জানি যে এই রাস্তাটা আমার জন্য ভয়ঙ্কর, বিপজ্জনক। ঠিক আছে, তাহলে আমরা জানি পজিটিভ চার্জকে নিয়ে কি করে, বিকর্ষণ করে। যেহেতু আলফা কণাগুলো ধনাত্মক চার্জ বিশিষ্ট, ও হলো বেঁকে গিয়েছে, তার মানে কারো দ্বারা বিকর্ষিত হয়েছে। তাহলে বোঝা যাচ্ছে পরমাণুর কেন্দ্রে আমরা যে একটু আগে বললাম নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসে পজিটিভ চার্জের কিছু একটা আছে। ঠিক আছে, সেই পজিটিভ চার্জ আছে বিদায় হলো কিছু কণা গতিপথ থেকে বেঁকে গিয়েছে, তোমরা দেখেছো। তাহলে এটাও প্রমাণ হয়ে গেল পরমাণু কেন্দ্রে কিছু জিনিস আছে, এমন কিছু আছে যেটা ধনাত্মক চার্জ ক্যারি করে, সেটাই কি আমরা আজকে বলি, সেটা হলো প্রোটন। ঠিক আছে, তাহলে পরমাণুর কেন্দ্রে যে আমরা জানি নিউক্লিয়াস যে ধনাত্মক চার্জ যুক্ত, এবং সেটা কি কি জন্য, প্রোটনের জন্য, সেটাও কিন্তু রাদারফোর্ডের পরীক্ষা থেকে বের হয়ে গেল। ঠিক আছে, এই যে দেখো 3 নম্বরে বললো তিনি এই ভারী ও ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর এই কেন্দ্রকে নিউক্লিয়াস নামকরণ করলেন। তাহলে আমরা বলতে পারি নিউক্লিয়াসের চার্জ হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট। রাদারফোর্ডের পরীক্ষা থেকে আমরা সিদ্ধান্তটা নিলাম। ওকে, 4 নম্বরে আসো, আলফা কণার গতিবেগ পরিবর্তন থেকে হিসাব করে উনি দেখান যে পরমাণুর কেন্দ্রে কি পরিমাণ ধনাত্মক চার্জ আছে, সেটা হলো একটা পরমাণুর কেন্দ্রে যতটা প্রোটন সংখ্যা আছে বা পারমাণবিক সংখ্যা, তার সমান সংখ্যক ধনাত্মক চার্জ আছে। ঠিক আছে, আমি শুধু বললাম ধনাত্মক চার্জ আছে, এখন তো আমাকে জানতে হবে, আমি শুধু বললাম আমার পকেটে টাকা আছে, কি পরিমাণ টাকা আছে সেটা তো আমাকে জানতে হবে, সে অনুযায়ী না আমি খাওয়া অর্ডার করবো, তাই না? তাহলে রাদারফোর্ড বলে দিলেন, প্রথমবার উনি সিদ্ধান্ত নিলেন যে নিউক্লিয়াসটা ধনাত্মক চার্জ বিশিষ্ট, যেহেতু কিছু কণা আলফা পথ থেকে, যাদের যে ছুড়ে মেরেছে সেই পথ থেকে বেঁকে গিয়েছে, তার মানে বিকর্ষিত হয়েছে, তার মানে অবশ্যই নিউক্লিয়াসের চার্জ ধনাত্মক চার্জ বিশিষ্ট। এরপরেই তিনি সিদ্ধান্ত নিলেন আসলে কি পরিমাণ ধনাত্মক চার্জ আছে সেটা উনি বের করলেন, হিসাব করে গতিপথের পরিবর্তন থেকে, হিসাব করে গতিপথের পরিবর্তন যে মান, সেই ব্যাগ, সেই মান, গতিপথের মানের যে পরিবর্তন হয়েছে সেই মানের পরিবর্তন থেকে উনি হিসাব করে দেখিয়ে দিলেন কোন পরমাণুতে তার পারমাণবিক সংখ্যা যত, ঠিক সেই পরিমাণ ধনাত্মক চার্জ হলো পরমাণুর কেন্দ্রে রয়েছে। ঠিক আছে, তাহলে ধনাত্মক চার্জ কি পরিমাণ আছে সেটাও বলে দিয়েছে। ওই যে পরিমাণ প্রোটন আছে, আমরা জানি প্রোটনের চার্জ ধনাত্মক, সেই পরিমাণ ধনাত্মক চার্জ নিউক্লিয়াসে আছে। তাহলে শিখে গেলাম নিউক্লিয়াসে প্রোটন আছে, এটাও আমরা সিদ্ধান্ত নিলাম। এখন আসো, পরমাণুর আকার এবং নিউক্লিয়াসের আকার সম্পর্কে একটা আইডিয়া দিয়েছেন। উনি তো বলেছেন যে পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র জায়গায় হলো সমস্ত ভর নিহিত আছে। তাহলে টোটাল পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার কি, সেই বিষয়ক একটা কথা বলেছেন। উনি হিসাব করে দেখেছেন যে নিউক্লিয়াসের আকার টোটাল পরমাণুর আকারের তুলনায় 10,000 থেকে 1,00,000 গুণ কম। নিউক্লিয়াসের আকার, তুমি যদি উল্টা করে বলো নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আকার 10,000 থেকে 1,00,000 গুণ বড়, এটা বলতে পারো। ক্লিয়ার? আবার বলছি, আসো আমি সামারিটা করে দিচ্ছি। কি কি বললাম, যে পরমাণুর কেন্দ্রে অতি ক্ষুদ্র জায়গায় টোটাল ভর নিহিত, সেটাকে আমরা বলছি নিউক্লিয়াস। তার মানে নিউক্লিয়াসের আকার পরমাণুর আকারের তুলনায় অনেক কম। কতটুকু কম? এটা 10,000 থেকে 1,00,000 গুণ কম। পরমাণুর আকারের তুলনায় নিউক্লিয়াসের আকার 10,000 থেকে 1,00,000 গুণ কম। আর যদি উল্টা করে বলো নিউক্লিয়াসের তুলনায় পরমাণুর আকার হবে 10,000 থেকে 1,00,000 গুণ বেশি বা বড়। ক্লিয়ার? এই 5টা জিনিস আমরা হলো এখান থেকে সিদ্ধান্ত নিতে পারলাম এই এক্সপেরিমেন্ট থেকে। ওকে, এবার আসো আমরা নেক্সট স্লাইডে যাই। এখন আসো, এই যে পরীক্ষাটা করলেন, এই পরীক্ষা থেকে উনি হলো পরমাণুর একটা মডেল দাঁড় করালেন। ঠিক আছে, মানে মডেল মানে হলো পরমাণু কি কি দ্বারা গঠিত, একটা সামারি করলেন। হ্যাঁ,
প্রথমেই বললেন, খেয়াল করো, পরমাণু কেন্দ্রস্থলে একটি ধনাত্মক চার্জ বিশিষ্ট ভারী বস্তু বিদ্যমান, বলেছি একটু আগে। এই ভারী বস্তুকে পরমাণু কেন্দ্র বা নিউক্লিয়াস বলা হয়। ঠিক আছে, দেখো এখন আমাদের ইজি হয়ে যাচ্ছে। পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তন অত্যন্ত নগণ্য, এবং নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং সমস্ত ভর কেন্দ্রীভূত আছে। ঠিক আছে, এটা আমরা উনি বলে দিলেন। হ্যাঁ, একটা মডেলের প্রথম কথাটা হলো এটা। নাম্বার 2 হলো পরমাণু বিদ্যুৎ নিরপেক্ষ। ঠিক আছে, অতএব নিউক্লিয়াসে ধনাত্মক চার্জের সমান সংখ্যক নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রন পরমাণুর নিউক্লিয়াসকে কেন্দ্র করে পরিবেষ্টিত করে রাখে বা ঘিরে রাখে। তাহলে উনি কিন্তু বলে দিলেন পরমাণু হলো, ভালো আইডিয়া দিয়েছেন। দেখো যে পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস ধনাত্মক চার্জ আছে এবং প্রত্যেকটা পরমাণু নিরপেক্ষ। সো ওই পারমাণবিক প্রোটন যতটা আছে এর সমান সংখ্যক ইলেকট্রন হলো পরমাণুকে ঘিরে রাখে বা পরিবেষ্টিত করে রাখে। ক্লিয়ার? যেহেতু নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে, উনি হলো এটাকে সোলার সিস্টেম মডেল বললেন। কারণ সৌরজগতে আমরা দেখতে পাই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরে বেড়ায়, এখানেও নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। সো উনি এটাকে বলে ফেললেন সোলার সিস্টেম মডেল। এবং উনি বলে দিলেন এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল হলো কি সমান। ঠিক আছে, এই হলো রাদারফোর্ডের মোটামুটি কথা, অথবা রাদারফোর্ডের মডেলটাকে আমরা আবার বলতে পারি সোলার সিস্টেম মডেল। এই সোলার সিস্টেম মডেলের মূল কথা। তাহলে আবার সামারি করে খুব এক কথায় নিয়ে আসি আমরা, সেটা কি? পরমাণুর কেন্দ্রে আছে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের ভর পরমাণুর সমস্ত, নিউক্লিয়াসের মধ্যে পরমাণুর সমস্ত ভর পুঞ্জীভূত আছে, এবং নিউক্লিয়াসের চার্জ হলো ধনাত্মক চার্জ, এবং এটার মধ্যে কত পরিমাণ ধনাত্মক চার্জ আছে? প্রোটন সংখ্যা সমান, এবং টোটাল পরমাণু হলো বিদ্যুৎ নিরপেক্ষ। কাজেই এই নিউক্লিয়াসের বাইরে হলো ইলেকট্রন গুলোকে পরিবেষ্টিত করে রাখছে, এবং এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরছে। কাজে আমরা বলতে পারি এটাকে একটা সোলার সিস্টেম মডেল। উনি সৌরজগতের সাথে তুলনা করলেন, এই জন্য এটাকে সোলার সিস্টেম মডেল বলা হয়। এবং এখানে বলা হলো এই যে ইলেকট্রন গুলো নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে, উনি বলে দিয়েছেন যে এখানে কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান, এই জন্য হলো ইলেকট্রন গুলো এখানে পতিত হচ্ছে না। ঠিক আছে, ওকে। এখন আসো, এই যে বললেন প্রত্যেকটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টেরই কিছু না কিছু ত্রুটি থাকে। হ্যাঁ, এই কথা বলার পর সারা দুনিয়ায় আলোড়ন পড়ে গেল, পরমাণুর গঠন সম্পর্কে একটা আইডিয়া পেয়ে গেল। উনি হলো ফাউন্ডার, উনি হলো মূল ধারণাটা দিলেন। এরপর এটা নিয়ে আরো রিসার্চ চললো, এটা খুবই ভালো। যদিও ওনারটা ত্রুটি বের হয়েছে, কিন্তু আজকে আমরা সত্যিকার পারমাণবিক মডেল কি সেটা সম্পর্কে আইডিয়া পেয়েছি। কিছুদিন পরেই সীমাবদ্ধতা, আমি ভিডিও দেখে ফেলেছি, সো এটা নিয়ে কথা বলার দরকার নাই। এখন আসো, এটা সীমাবদ্ধতা কি? প্রথম সীমাবদ্ধতা দাঁড়ালো, সবচেয়ে বড় সীমাবদ্ধতা, সেটা হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী পরমাণু একদম আনস্টেবল হয়ে যাওয়ার কথা, যে কোনো সময় পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা জানি যে এই দুনিয়ায় কোনো পরমাণু ধ্বংস হয় না। সৃষ্টিকর্তা যত পরমাণু সৃষ্টি করেছেন সবগুলাই ঠিক তত পরিমাণেই আছে, পরমাণু সৃষ্টি বা ধ্বংস নাই। কিন্তু রাদারফোর্ডের কথা অনুযায়ী পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার, আনস্টেবল হয়ে যাওয়ার কথা, এটা এক্সিস্টই করার কথা না। প্রতি মুহূর্তে পরমাণু ধ্বংস হয়ে যাওয়ার কথা। কিভাবে? এই যে তোমরা ভিডিওতে দেখেছো, আমরা জানি একটা চার্জিত বস্তুকে কেন্দ্র করে, কণাকে কেন্দ্র করে আরেকটা চার্জিত কণা যদি ঘুরে বেড়ায়, এই যে নিউক্লিয়াসে পরমাণু, রাদারফোর্ড বলেছেন নিউক্লিয়াসে থাকে প্লাস চার্জ, আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন গুলো হলো ঘুরে বেড়ায়। তাহলে আমরা জানি প্লাস চার্জ একটা চার্জ, মানে ইলেকট্রন নেগেটিভ চার্জ আরেকটা চার্জ। একটা চার্জিত কণাকে কেন্দ্র করে যদি আরেকটা চার্জিত কণা ঘুরে বেড়ায়, তখন এই চার্জিত কণা প্রতিনিয়ত হলো শক্তি হারায়, হারাতে হারাতে একসময় গিয়ে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে পতিত হবে। তাহলে আমাদের শোনার কথা, সকালবেলা ঘুম থেকে উঠে শোনার কথা যে আজকে সোডিয়াম পরমাণু হলো 10টা ধ্বংস হয়ে গিয়েছে, তাই না? থানায় গিয়ে জিডি করার কথা যে আমার বাসায় সব সোডিয়াম পরমাণু ধ্বংস হয়ে গিয়েছে। আসলে এরকম কোনো ঘটনা ঘটে না। ঠিক আছে, তাহলে রাদারফোর্ডের কথা অনুযায়ী কিন্তু তোমার হলো এই যে ম্যাক্সওয়েলের যে থিওরি, ম্যাক্সওয়েলের থিওরির সাথে মিলছে না। হ্যাঁ, কারণ কি, একটা চার্জিত কণাকে কেন্দ্র করে আরেকটা চার্জিত কণা যদি ঘুরে বেড়ায়, তাহলে চার্জিত কণাটি প্রতিনিয়ত হলো শক্তি হারাবে, হারাতে হারাতে একসময় ইলেকট্রন গিয়ে নিউক্লিয়াসের মধ্যে পতিত হওয়ার কথা, অ্যাক্সিডেন্ট করার কথা। ঠিক আছে, অর্থাৎ পরমাণুটাই ধ্বংস হয়ে যাওয়ার কথা, কিন্তু এরকম কোনো ঘটনা বাস্তবে ঘটে না। তাহলে দেখা যাচ্ছে কি, রাদারফোর্ডের পরমাণু মডেল ম্যাক্সওয়েলের তত্ত্বগুলোকে বা থিওরিগুলোকে ব্যাখ্যা করতে পারছে না, এটার সাথে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না। একটা বিরাট সীমাবদ্ধতা। ঠিক আছে, ওকে। তারপরে হলো রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী আমরা যখন বর্ণালী কথা বলি বা বিভিন্ন শক্তি স্তর কথা বলি, আমরা জানি বাস্তবে শক্তি স্তরগুলো এরকম থাকে, এরকম গ্যাপ গ্যাপ দিয়ে থাকে। ঠিক আছে, এটাকে ধরো প্রথম শক্তি স্তর, এটা ধরো দ্বিতীয় শক্তি স্তর, এটা তৃতীয় শক্তি স্তর, এটা চতুর্থ শক্তি স্তর, হ্যাঁ 4 নম্বর শক্তি স্তর, এরকম হলো গ্যাপ দিয়ে থাকে। এই যে
পৃথক পৃথক থাকে, ফাঁকা ফাঁকা থাকে, কিন্তু রাদারফোর্ডের পরমাণু মডেল অনুযায়ী এদের মধ্যে কোনো গ্যাপ থাকার কথা না, এরকম কন্টিনিউয়াসলি থাকার কথা, ঠিক আছে, এরকম বিচ্ছিন্ন লাইন পাওয়ার কথা না, ঠিক আছে, এরকম কন্টিনিউয়াসলি, হ্যাঁ, এরকম কন্টিনিউয়াস এরকম থাকার কথা, এই যে পরমাণু যে বিভিন্ন শক্তি স্তর এরকম থাকার কথা, খেয়াল করো। তাহলে বাস্তবে পাওয়া যাচ্ছে কি, যে ফাঁকা ফাঁকা লাইন, ডিসক্রিট লাইন, পৃথক পৃথক লাইন, শক্তি স্তরগুলো পৃথক পৃথক, কিন্তু রাদারফোর্ডের মডেল অনুযায়ী এটা হলো অবিচ্ছিন্ন থাকা উচিত, ঠিক আছে, আনইন্টারাপ্টেড, কোনো গ্যাপ থাকবে না, ঠিক আছে। তাহলে খেয়াল করো যে আমরা যখন শক্তি স্তর নিয়ে কথা বলি তখন রাদারফোর্ডের মডেল অনুযায়ী এটা ব্যাখ্যা করা যাচ্ছে না, কারণ শক্তি স্তরগুলো পৃথক পৃথক বিচ্ছিন্ন, বাট রাদারফোর্ডের মডেল অনুযায়ী এটা অবিচ্ছিন্ন হওয়ার কথা, সেই জায়গাটা ম্যাচ করছে না। 3 নম্বর কথা হলো, আমরা জানি ইলেকট্রন গুলা যখন বিভিন্ন কক্ষপথে ঘুরে তখন কক্ষপথের আকার এবং আকৃতি আছে, এস অরবিটাল একরকম, পি অরবিটাল একরকম, ডি অরবিটাল একরকম, এফ অরবিটাল একরকম, তোমাদেরকে আমি আগে ছবি দেখিয়েছি। রাদারফোর্ডের মডেল অনুযায়ী এই কক্ষপথের আকার আকৃতি ব্যাখ্যা করা সম্ভব হচ্ছে না। ক্লিয়ার? ওকে, এখন আসো, উনি বলল যে নিউক্লিয়াস থাকে পরমাণু কেন্দ্রে, ভালো কথা, ওখানে প্রোটন থাকে, আর ইলেকট্রন গুলা কক্ষপথের বাইরে, নিউক্লিয়াসের বাইরে থাকে। এই ধরো একটা পরমাণুতে 11টা ইলেকট্রন আছে, সোডিয়াম, এই 11টা ইলেকট্রন কি একই কক্ষপথে থাকে নাকি একাধিক কক্ষপথে থাকে, ওই সম্পর্কে কোনো কথা বলেন নাই, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে একাধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু সম্পর্কে রাদারফোর্ড কিছু বলেন নাই, এটা একটা সীমাবদ্ধতা, ঠিক আছে। আবার বলছি, একাধিক ইলেকট্রন যেখানে আছে, ধরো সোডিয়ামের কথা ধরো 11টা ইলেকট্রন আছে, এই 11টা ইলেকট্রন কি সবগুলো এক জায়গায় থাকে নাকি বিভিন্ন কক্ষপথে থাকে, সেই সম্পর্কে কোনো কথা বলেন নাই, এটা একটা সীমাবদ্ধতা, ঠিক আছে। এই 5টা সীমাবদ্ধতা হলো রাদারফোর্ডের মডেলে আমরা পেয়েছি, সেই জন্য রাদারফোর্ডের মডেলে বেশি দিন থাকে নাই, এরপর চলে আসছে ওর এই স্টুডেন্ট, রাদারফোর্ডের এই ছাত্র, ঠিক আছে। আমি অলওয়েজ বলি ছাত্ররা টিচারের চেয়ে বেশি ব্রিলিয়ান্ট। রাদারফোর্ডের এই ছাত্র বোর এসে আরেকটা মডেল দাঁড় করালেন, ওনার এই টিচার একই সাথে ওরা কাজ করতে একই ল্যাবে। খেয়াল করো, টিচারের সীমাবদ্ধতা যেখানে যেখানে ছিল, সারা দুনিয়ার মানুষ যে সমালোচনা করেছে, এটা কিন্তু পজিটিভ সমালোচনা, খুবই ভালো, ঠিক আছে, যদিও অনেক ত্রুটি বের হয়েছে। এই ত্রুটিগুলোকে সমাধান করে বোর হলো আরেকটা মডেল দিয়েছেন, যেটা রাদারফোর্ডের মডেলের চেয়ে অনেক অনেক গুণ অ্যাপ্রোপ্রিয়েট, ভালো, সেই জন্য কিন্তু বোর নোবেল পুরস্কার পেয়ে ফেলছেন। দেখো, শিক্ষক কিন্তু পায় নাই, স্টুডেন্ট পেয়ে ফেলেছে। সো আমি তোমাদেরকে বলবো, তোমরা আমাদের চেয়ে অনেক অনেক বেশি ব্রিলিয়ান্ট, ওকে। সো তোমরা চেষ্টা করো, তোমরা নোবেল পুরস্কার পাবা। আমি পাইনি, আমার এখন হলো অতৃপ্তিটা, সেইটা আমাদের ছাত্রদের দ্বারা বের হয়ে আসবে ইনশাআল্লাহ, ঠিক আছে। সো দেখো, রাদারফোর্ড পায় নাই, বাট ওর ছাত্র বোর পেয়ে গেছে, একই মডেলে একই জায়গায় কাজ করতে একই ল্যাবে, কিন্তু এই রাদারফোর্ডের কারেকশন গুলা দিয়ে সে একটা নতুন মডেল দিয়েছে, যেটাকে আমরা বলি বোর মডেল। নেক্সট কি বলা হয় লেকচারে আমরা ওটা আলোচনা করব। এই বোর মডেল দিয়ে বোর কিন্তু নোবেল পুরস্কার পেয়ে গিয়েছে, ঠিক আছে। তাহলে দেখা গেছে কে ব্রিলিয়ান্ট, টিচারের চেয়ে ছাত্রটা আরো বেশি ব্রিলিয়ান্ট, ঠিক আছে। এই মেসেজ দিয়ে আমি রাখলাম, সবাই ভালো থাকো, নেক্সট লেকচারে আবার দেখা হবে।